Good morning, students. Me Omdeep Chakraborty. You are watching Om Commerce Coaching Education Channel. আশা করি তোমরা খুব ভালো আছো। লকডাউনের মধ্যে বাড়িতে বসে পড়াশোনা করছো। তো আজকে আমরা কমার্শিয়াল লয়ের সেলস অফ গুডস অ্যাক্টের সেকেন্ড পার্ট ডিসকাস করব। ফার্স্ট পার্টে আমরা বেসিক কিছু থিংস ডিসকাস করেছিলাম। টুডে আজকে আমরা আরও 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব, যেটা বিকম, সিএ ফাউন্ডেশন, সিএমএ এন্টার, বিবিএ, যেখানে যেখানে কমার্শিয়াল লয়ে এই সেলস অফ গুডস অ্যাক্ট আছে সবার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। দেখো আজকে টপিকস ডিসকাস করবো যেটা তার 5টা পয়েন্ট দিয়েছি। ফার্স্ট ওয়াজ ডিস্টিংগুইশ বিটুইন সেল অ্যান্ড হায়ার পারচেস। ইন প্রিভিয়াস ডিসকাশন আমরা লাস্ট কোশ্চেন পড়েছিলাম সেল ভার্সেস এগ্রিমেন্ট টু সেল। আজকে ফার্স্ট পড়বো সেল ভার্সেস হায়ার পারচেস। আমি ইংলিশে পুরো নোটটা রেডি করে দিয়েছি। যারা ইংলিশে দেবে তারা নোটটা ভিডিও থেকে কপি করে নেবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা সাবস্ক্রাইব করেছো তো পেয়ে যাচ্ছ, যারা সাবস্ক্রাইব করোনি তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করলে আমি এটাকে পিক তুলে ছবি তুলে পাঠিয়ে দেবো, তোমার খাতায় কপি করে দিতে পারবে। আর যারা বেঙ্গলিতে লিখছো তারা আমার কথা শুনে শুনে খাতা নিয়ে বসবে এবং খাতায় সুন্দর করে লিখে নেবে। দেখো সেল অ্যান্ড হায়ার পারচেসের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রপার্টি ইন দ্য গুডস ইজ ট্রান্সফার টু দ্য বায়ার ইমিডিয়েটলি অ্যাট দ্য টাইম অফ কন্ট্রাক্ট। মানে যখন তুমি সেল করছো তার মানে তুমি তোমার গুডসের ওনারশিপটা বায়ারকে দিয়ে দিচ্ছ সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কিন্তু হায়ার পারচেসটা কিন্তু হয় না। হেয়ার প্রপার্টি ইন দ্য গুডস ইজ ট্রান্সফার টু দ্য হায়ারার আপন পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট। হায়ার পারচেস মানে তুমি জানো তুমি ইনস্টলমেন্টে টাকা দিচ্ছ, দিয়ে একটা জিনিস কিনে আনছো, তুমি ওনারশিপ কবে পাবে? লাস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে যাওয়ার পর তখন তুমি ওনারশিপটা পাবে, তার আগে কিন্তু পাবে না, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, হিয়ার পজিশন অফ দ্য বায়ার ইজ দ্যাট অফ ওনার অফ দ্য গুডস। মানে সেল করলে বায়ারের পজিশন, বায়ার মানে জানো তুমি ক্রেতা, তো বায়ারের পজিশনটা কি হয়? জাস্ট লাইক এ ওনার। মানে আগে জিনিসটা তোমার ছিল, ওয়েন ইউ আর সেলিং টু বায়ার তখন ওনারশিপটা কার হয়ে যাচ্ছে? বায়ার। মানে বায়ারের রোলটা এরকম কি এখানে ওনার হয়ে গেল। কিন্তু এখানে হোয়েন ইউ আর পারচেসিং সামথিং বাই পেইং ইনস্টলমেন্ট তখন কি হচ্ছে? দেখো নাম্বার 2 এ লেখা আছে হিয়ার পজিশন অফ দ্য হায়ারার ইজ দ্যাট অফ এ বেইলি টিল হি পেজ দ্য লাস্ট ইনস্টলমেন্ট। মানে বেলি মানে কি? বাংলায় বলে গচ্ছিত গ্রহিতা। মানে আমি যদি কোনো জিনিস তোমাকে রাখতে দেই, যে ভাই এটা তোর কাছে রেখে দে, আমি 2 দিন পরে নেব, এই 2 দিন তুমি যে আমার জিনিসটা রেখে দিলে তোমাকে বলা হবে বেইলি, BAILEE, বা গচ্ছিত গ্রহিতা, ঠিক আছে। তো তুমি যখন ইনস্টলমেন্টে কোনো জিনিস কিনে নিয়ে আসছো, যতক্ষণ লাস্ট ইনস্টলমেন্ট দিচ্ছ ততক্ষণ তুমি কিন্তু বায়ার হচ্ছ না, তোমার হবে, তোমার নাম হবে হায়ারার, বা তার রোলটা কি হবে? তোমার ভূমিকা হবে বেইলির মতো, অর্থাৎ গচ্ছিত গ্রহিতার মতো। 3 নম্বর পয়েন্ট দেখো, হিয়ার বায়ার ক্যান নট টার্মিনেট দ্য কন্ট্রাক্ট অ্যান্ড ইজ বাউন্ড টু পে প্রাইস অফ দ্য গুডস। যখন সেলে তুমি সেলার একটা গুডস বায়ারকে সেল করে দিয়েছে কিন্তু বায়ার পয়সা দেয়নি, বায়ার কিন্তু কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে না। বায়ারকে যেভাবেই হোক প্রাইস দিতে হবে। কিন্তু এখানে দেখো হিয়ার ইফ হায়ারার ইফ হি লাইকস টার্মিনেট দ্য কন্ট্রাক্ট বাই রিটার্নিং দ্য গুডস টু দ্য ওনার। তার মানে তুমি যদি ইনস্টলমেন্টে কোনো জিনিস কিনে নিয়ে আসো হায়ার পারচেস সিস্টেমে, তুমি মনে করলে কয়েকটা ইনস্টলমেন্ট দেওয়ার পর মনে করলে আমি আর দিতে পারবো না, আমি কন্ট্রাক্টটা আর চালাবো না, আমি এখানে বন্ধ করে দেবো, কোনো ব্যাপার না। তুমি সঙ্গে সঙ্গে গুডসটা ফেরত দিয়ে দিলে, রিটার্ন করে দিয়ে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিতে পারবে, এখানে তুমি সেটা পারবে, ঠিক আছে। 4th নম্বর দেখো, ডিউ টু ইনসলভেন্সি অফ বায়ার সেলার টেক্স দ্য রিস্ক অফ এনি লস। যদি বায়ার টাকা না দেয়, তার আগেই দেউলিয়া হয়ে যায়, তবে কিন্তু লস সেলারের। কিন্তু হায়ার পারচেসে দেখো কি লেখা আছে, ডিউ টু ইনসলভেন্সি অফ হায়ারার সেলার টেক্স নো সাচ রিস্ক অ্যাজ হি হ্যাজ রাইট টু টেক ব্যাক হিজ গুডস। কিন্তু যদি দেউলিয়া মানে জানো যার সম্পত্তি কম দেনা বেশি তাকে দেউলিয়া বলে। যদি হায়ারার মানে যে ভাড়া করে নিয়ে এসছে গুডসটা ইনস্টলমেন্টে টাকা দেবো বলে, সে যদি দেউলিয়া হয়ে যায়, টাকা দিতে না পারে, সেলারের বা বিক্রেতা তেমন কিন্তু লস নেই, সে সেই গুডসটাকে ফেরত নিয়ে নেবে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট লেখা আছে বায়ার ক্যান রিসেল বাই পাসিং এ গুড টাইটেল টু পারচেজার।
এখানে মানে সেল যদি করো, তুমি যদি কাউকে জিনিস বিক্রি করে দাও, সে আবার কিন্তু অন্য কাউকে বিক্রি করতে পারবে, ঠিক আছে, একে রিসেল বলে, আবার বিক্রয় করতে পারবে। তুমি যাকে বিক্রয় করলে সে ক্রেতা, সেই জিনিসটা তোমার থেকে কেনার পর আবার অন্য কাউকে বিক্রি করতে পারবে, ঠিক আছে, এবং তার কাছ থেকে যে কিনবে সে কিন্তু সঠিক মালিকানা পাবে। Hirer cannot pass any title to purchaser as he has no right to resell the goods. কিন্তু হায়ারার যে ইনস্টলমেন্টে টাকা দেবে বলে গুডসটা নিয়ে এসছে, সে ভাবলো কয়েকটা ইনস্টলমেন্ট দেওয়ার পর জিনিসটাকে অন্য কাউকে বেচে দেবো, পারবে না। কেন পারবে না? সে তো ওনার না, ওনারশিপ তো সে এখনো পায়নি, তাহলে সেই জন্য সে কিন্তু কাউকে বিক্রি করতে পারবে না। আজকের সেকেন্ড কোশ্চেন, সেলস ভার্সেস বেলমেন্ট। বেলমেন্টের বাংলা হচ্ছে গচ্ছিত প্রদান। মানে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোর কলকাতা যাচ্ছি, যাওয়ার সময় আমার বাইকটা গ্যারেজে রেখে দিলাম, এবং ফিরে আসলাম যখন, তখন গ্যারেজে পয়সা দিয়ে বাইকটাকে নিয়ে এলাম। এই যে কিছুক্ষণ সময়ের জন্য কোনো একটা উদ্দেশ্যে আমি আমার জিনিসটা অন্যের কাছে গচ্ছিত রাখলাম, এটাকে বলা হয় বেলমেন্ট, ঠিক আছে। আর যে রাখবে তাকে বলা হয় বেলার বা গচ্ছিত দাতা, আর যে ওটা দায়িত্ব নেবে তার নাম হচ্ছে বেইলি বা গচ্ছিত গ্রহিতা। মানে তুমি হচ্ছে গচ্ছিত দাতা বা বেলার, আর সাইকেল গ্যারেজের লোকটি হলো বেইলি বা গচ্ছিত গ্রহিতা, ঠিক আছে। তো দেখো সেলস লেখা আছে, ইট ইজ এ কন্ট্রাক্ট অফ সেলিং গুডস টু বায়ার ইন এক্সচেঞ্জ অফ মনিটারি কনসিডারেশন, মানে টাকার বিনিময়ে তুমি কোনো দ্রব্য যদি বিক্রি করো, এটা হচ্ছে সেল। আর বেলমেন্ট হচ্ছে কি, এখানে একটা কন্ট্রাকচুয়াল ট্রান্সফার, মানে তুমি এক লোকের সঙ্গে চুক্তি করছো যে আমার গুডসটা পজিশন অফ দ্য গুডস, কন্ট্রাকচুয়াল ট্রান্সফার অফ পজিশন অফ গুডস ফর এ স্পেসিফিক পারপাস ফ্রম বেলার টু বেইলি, মানে গচ্ছদাতার কাছ থেকে গচ্ছিত গ্রহিতার কাছে তার জিনিসের দখল কিছু কাজের জন্য, উদ্দেশ্যের জন্য রাখার যে চুক্তি, সেটাই হচ্ছে বেলমেন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো, ওনারশিপ, বুঝতেই পারছো, ওনারশিপ ইজ ট্রান্সফার্ড ফ্রম বায়ার সেলার টু বায়ার, মানে বিক্রি করলে তোমার জিনিস তোমার কাছে থাকছে না, তোমার মালিকানা চলে যাচ্ছে বায়ারের কাছে। কিন্তু এখানে কিন্তু সে মালিকানা পাচ্ছে না, জাস্ট গুডসটা তার কাছে রেখে দিচ্ছ, ঠিক আছে। তো লেখা আছে দেখো, ওনারশিপ ইজ নট ট্রান্সফার্ড টু বেইলি, ইট রিমেইনস টু বেলার। থার্ড পয়েন্ট, বায়ার মে ইউজ দ্য গুডস ইন এনি ওয়ে হি লাইকস। গুডসটা যে তোমার কাছ থেকে কিনে নিল পয়সা দিয়ে, সেই গুডসটা কিন্তু যা খুশি তাই করতে পারে, কিন্তু বেইলি কি তাই করতে পারবে না। বেইলি ক্যান ইউজ দ্য গুডস অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ বেইলার, তুমি যেভাবে ইনস্ট্রাকশন দেবে সে সেভাবেই গুডসটা ইউজ করবে। ফোর্থ পয়েন্ট দেখো, রিটার্ন, আনলেস দেয়ার ইজ এ ব্রিচ বায়ার নেভার রিটার্ন দ্য গুডস টু সেলার, মানে গুডস যদি বিক্রি করে দাও সে তোমাকে আর ফেরত দেবে না। কিন্তু এখানে কিন্তু গুডস মাস্ট বি রিটার্ন বাই বেইলি অ্যাজ দ্য স্পেসিফিক টাইম অর অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য পারপাস, এখানে যেই সময়টা চলে যাবে বা যেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, সে কিন্তু তোমাকে গুডসটা ফেরত দিতে বাধ্য, ঠিক আছে। ফিফথ পয়েন্ট দেখো, সেল উইল অলওয়েজ ইনক্লুডস কনসিডারেশন, মানে যখন তুমি কোনো জিনিস বিক্রি করবে অবশ্যই টাকার বিনিময়ে, বিনা পয়সায় বিক্রি করলে ওটা বিক্রি হয় না, সেল হতে গেলে অবশ্যই টাকা লাগবে, ঠিক আছে। কিন্তু বেলমেন্ট ক্যান বি গ্র্যাচুয়াস অর নন গ্র্যাচুটাস অর নন গ্র্যাচুটাস, মানে ধরো তুমি তোমার বন্ধুর বাড়িতে বাইকটা রেখে কলকাতায় গেছো, আসার সময় বন্ধুর বাড়ি থেকে বাইকটা নিয়ে নিলে, অনেকে আমরা করি, বন্ধু কি আমার থেকে পয়সা নেয় না, তাহলে কোনো কোনো সময় বেলমেন্টে টাকা দিতে হয়, কোনো কোনো সময় টাকা দিতে হয় না। তাই এটা কখনো গ্র্যাচুয়াস বা কখনো নন গ্র্যাচুটাস বা কখনো কখনো নন গ্র্যাচুটাস, ঠিক আছে। 6 পয়েন্ট, পজিশন ইজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি অর ইন লেটার, মানে যখন বিক্রি করবে গুডস টাকার বিনিময়ে, তখন ক্রেতা তোমার থেকে গুডস তখনই নিয়ে নিতে পারে, বা বলতে পারে ঠিক আছে টাকার গুডসটা আপনার কাছে রাখুন, এই পরে নিয়ে যাচ্ছি, মানে গুডসটার দখল তখনই তোমার কাছ থেকে চলে যেতে পারে ক্রেতার কাছে, বা পরেও যেতে পারে। কিন্তু বেলমেন্টের ক্ষেত্রে অলওয়েজ ইমিডিয়েটলি পজিশন ইজ ট্রান্সফার্ড, কিন্তু যখন বেলমেন্ট হবে, গচ্ছিত প্রদান হবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে গুডসটা তোমার কাছ থেকে ওর কাছে চলে যাবে। এবার একটা ছোট জিনিস পড়ে নেবো আমরা আজকে, সেল ভার্সেস কন্ট্রাক্ট অফ ওয়ার্ক অর লেবার, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু সেকশন 4 সেলস অফ গুডস অ্যাক্ট, সেলস মানে লেখা আছে, সেল মানে বহুবার বলেছি, একবার লিখে নেবে এখান থেকে। কিন্তু সেল আলাদা, কন্ট্রাক্ট অফ ওয়ার্ক অ্যান্ড লেবার আলাদা কিন্তু। কেন না, ওয়ার্ক অ্যান্ড লেবারের ক্ষেত্রে কী হয়, ধরো তুমি সোনা নিয়ে গেছো একটা সোনার দোকান, জুয়েলারিসতে গেছো, সেখানে গিয়ে বলেছো এই সোনা রইলো, এটাতে আমি এই অর্নামেন্টটা আমাকে বানিয়ে দেন, তাহলে এই এগ্রিমেন্টটা কি তুমি সোনা বিক্রি করলে ওকে না, তো এই এগ্রিমেন্টটাকে বলা হয়, কন্ট্রাক্টকে বলা হবে কন্ট্রাক্ট অফ ওয়ার্ক অ্যান্ড লেবার, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে গোল্ড, এটাকে এক্সাম্পল দিচ্ছি দেখো, গোল্ড ইজ সাপ্লাইড টু গোল্ড স্মিথ ফর প্রিপেয়ারিং অর্নামেন্ট, বা অ্যান আর্টিস্ট ইজ আস্কড টু পেন্ট এ পিকচার, তোমার ছবি আঁকার জন্য কাউকে তুমি
কন্ট্রাক্ট করেছো, এই সবের ক্ষেত্রে কিন্তু এটা কন্ট্রাক্ট অফ ওয়ার্ক অর লেবার। আজকে থার্ড কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ গুডস। ফার্স্ট ভিডিওতে আমি গুডস কি তার এক্সাম্পল ডিটেলস ডিসকাস করেছি। এখন ক্লাসিফিকেশনটা বলছি, দেখে নাও, তিনটে পার্টে ডিভাইড করা যায়, এক্সিস্টিং গুডস, ফিউচার গুডস অ্যান্ড কন্টিনজিং গুডস। ওকে, এক্সিস্টিং গুডস মানে কি বুঝতেই পারছো, এক্সিস্টিং গুডস মানে ওয়েন ইউ আর সেলিং দ্য গুডস, গুডস মাস্ট বি এক্সিস্টেড টু দ্য সেলার। তার মানে যখন তুমি গুডসটা ক্রেতাকে বিক্রি করতে যাচ্ছে, গুডসটা অবশ্যই বিক্রেতার কাছে থাকতে হবে, রেডি, একদম রেডি করা আছে গুডসটা, ঠিক আছে, তাকে বলে এক্সিস্টিং গুডস। এর তিনটে পার্ট হয়, স্পেসিফিক, অ্যাসার্টেইন আর আনঅ্যাসার্টেইন। স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে দেখো সেকশন 214 কি বলছে, স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড অ্যান্ড এগ্রিড আপন বাই বায়ার অ্যাট দ্য টাইম অফ কন্ট্রাক্ট অফ সেল। মানে যখন বিক্রয়ের চুক্তিটা হচ্ছে তখন ক্রেতাকে এসে ওই দ্রব্যটাকে আইডেন্টিফাই বা চিহ্নিতকরণ করতে হবে। মানে তোমাকে মোবাইল দোকানে গিয়ে বলতে হবে আমার অমুক কোম্পানির অমুক ব্র্যান্ডের মোবাইলটা দরকার। যখন তুমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছ তখন গুডসটা হয়ে যাচ্ছে স্পেসিফিক। দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট এখানে, চান্স অফ নো রিপ্লেসমেন্ট, মানে সাধারণত ওরকম গুডস আর একটা থাকে না, এগুলো ইউনিক হয় বা রেয়ার টাইপের হয়, ঠিক আছে। তো স্পেসিফিক গুডস একটু রেয়ার টাইপের হয়, যেটা কাস্টমারের নিজস্ব পছন্দ সেরকম। এবার বলবো অ্যাসার্টেইন আর আনঅ্যাসার্টেইন। এই আগে বলবো আনঅ্যাসার্টেইন, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে অ্যাসার্টেইনটা কি। ধরো তুমি বাজারে গেলে, বাজারে একটা লোক আলু বিক্রি করে, তার কাছে 50, 60, 70, 80 কেজি আলু আছে, অনেক আলু আছে। তা সেখানে গিয়ে এই যে তার কাছে 50 কেজি আলু স্টক রয়েছে, এটাকে বলা হয় আনঅ্যাসার্টেইন গুডস। কি লিখেছি? আনঅ্যাসার্টেইন মানে কি? ইন বাল্ক, মানে প্রচুর পরিমাণে আছে, এবং যেমন স্টক ইজ গোডাউন, মানে স্টকে গোডাউনে যে স্টকটা থাকে তাকে বলা হয় আনঅ্যাসার্টেইন গুডস, ঠিক আছে। তুমি বললে দাদা আমাকে 5 কেজি আলু দিন, তো তখন লোকটা ওই 50 কেজি আলুর মধ্যে থেকে 5 কেজি আলু সেপারেট করে, আলাদা করে তোমাকে দিল। ওই গুডসটা কি হয়ে গেল? অ্যাসার্টেইনড হয়ে গেল। তাহলে অ্যাসার্টেইনড কি লিখেছি দেখো, সেপারেটেড ফ্রম বাল্ক। ওকে, দেখো পরে আমি আরো লিখেছি, দেখো লিখেছি আনঅ্যাসার্টেইন গুডস কি লেখা লিখেছি দেখো, গুডস হুইচ আর নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড অর সেপারেটেড ফ্রম দ্য বাল্ক অ্যাট দ্য টাইম অফ কন্ট্রাক্ট অফ সেল। তার মানে যখন তুমি সেল করতে যাচ্ছ তখন তুমি কিন্তু আলাদা করতে পারো নি গুডসগুলোকে, ওই বাল্কের মধ্যেই আছে। তো 100 কেজি চিনির বস্তা আছে, 100 কেজি চিনির বস্তাকে আমরা কি বলবো? আনঅ্যাসার্টেইন গুডস। এবার যখন আমি বলবো আমাকে একটা বস্তা দিন, তো ওই একটা বস্তা কিন্তু হয়ে যাবে অ্যাসার্টেইন, ঠিক আছে। লিখেছি দেখো, অ্যাসার্টেইন গুডস হুইচ আর সেপারেটেড ফ্রম দ্য বাল্ক আফটার দ্য কন্ট্রাক্ট অফ সেল। মানে তোমার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেল যে আমি 1 কেজি বা একটা বস্তা চিনি কিনবো, তখন সে লোকটা ভেতরে গেল, কি গোডাউন থেকে একটা বস্তা নিয়ে এলো তোমার জন্য, ওটা কি হয়ে গেল? অ্যাসার্টেইন গুডস। এখানে দেখো অনেক গুলিয়ে ফেলে যে স্পেসিফিক গুডস অ্যাসার্টেইন গুডসের ডিফারেন্স কি। আমি ডিফারেন্সটা বলে দিয়েছি, দেখো স্পেসিফিক গুডস কি বললাম? আইডেন্টিফাইড অ্যাট দ্য টাইম অফ কন্ট্রাক্ট অফ সেল। যখন তুমি এগ্রিমেন্টটা করছো তখন তুমি বলে দিচ্ছ আমার এইটা চাই, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছ এই গুডসটা আমায় দিন, এটা হচ্ছে এগ্রিমেন্টের সময় আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কি বলা আছে দেখো, আইডেন্টিফাইড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এগ্রিমেন্ট আফটার দ্য কন্ট্রাক্ট অফ সেল। এখানে কিন্তু আগে এগ্রিমেন্টটা হয়ে যাচ্ছে যে আমার 5 কেজি আলু দরকার, আগে এগ্রিমেন্টটা হয়ে যাচ্ছে, তারপরে লোকটা ভেতরে গিয়ে গোডাউন থেকে 5 কেজি আলু তোমার জন্য নিয়ে আসছে, ঠিক আছে। তার মানে এটা বলতে পারো অ্যাসার্টেইন গুডসের ক্ষেত্রে গুডসগুলো অনেক বাল্ক পরিমাণে হয়, তার থেকে তোমার জন্য বেছে দেওয়া হয়, আর এখানে রেয়ার হয়, অল্প হয়, একটা দুটো থাকে, ঠিক আছে। তো লিখেছি দেখো, ইউনিক বা রেয়ার ফর্ম এটা হয়, এটা বাল্ক ফর্মে হয়, ঠিক আছে। এবার আমরা বলবো ফিউচার গুডস। ফিউচার গুডস মানে কি? লেখা দেখো, টু বি প্রডিউসড অর ম্যানুফ্যাকচার্ড অর অ্যাকোয়ার্ড ইন ফিউচার। মানে তুমি দোকানে গিয়ে বললে দাদা আমাকে একটা সুন্দর দেখে কেক বানিয়ে দিতে হবে, তো এই কথা বলে তুমি কি করলে, ডিজাইন কি হবে, কত ওয়েট হবে, কত বড় হবে, কি দিয়ে তৈরি হবে, কম্পোনেন্টগুলো কি হবে, কি লিখতে হবে, সব বলে দিলে। তখন দোকানদার বলে দাদা দেখুন আমি তো অর্ডারটা নিলাম, এখন আপনার ডেলিভারি দিতে তো 2 দিন সময় লাগবে। ঠিক আছে 2 দিন পরেই আমি নেবো, দরকার টাকাটা নিয়ে রাখুন। তো টাকা আমি হাফ দিলাম বা কিছু দিলাম না বা দিয়ে রাখলাম, ওটা 2 দিন পরে আমায় ডেলিভারি দিয়ে বললো। তাহলে গুডসটা কি এখন সেলারের কাছে আছে না ভবিষ্যতে আর থাকবে? ভবিষ্যতে থাকবে। ফিউচার গুডস এগ্রিমেন্ট কিন্তু হয়ে গেল, সেলের, কিন্তু গুডসটা
দেবে তোমায় কবে? দুদিন পর। তাই নামটা কি হয়ে গেল? ফিউচার গুডস। ফিউচার গুডসে কিন্তু সেল হয় না, কি হয়? এগ্রিমেন্ট টু সেল হয়। আমি আগের ভিডিও বলেছি এগ্রিমেন্ট টু সেল কাকে বলে। ফিউচার গুডসে সবসময় এগ্রিমেন্ট টু সেল হয়, আর এক্সিস্টিং গুডসে কি হয়? সেল হয়। যে গুডস তোমার রেডি আছে সেটা সেল, আর রেডি নেই তোমাকে বানাতে হবে, টু বি প্রডিউসড, তৈরি করতে হবে, ম্যানুফ্যাকচার্ড বা কিনতে হবে, অ্যাকোয়ার্ড, যদি এগুলো ভবিষ্যতে হবে তখন গুডসটা হয়ে যাবে ফিউচার গুডস, আর এটা এগ্রিমেন্ট টু সেল হয়। লাস্ট দেখবে কন্টিনজেন্ট গুডস, মানে কি লেখা আছে দেখো, টু বি অর নট টু বি। মানে কন্টিনজেন্ট গুডসটা এমন গুড, বাংলা বা অনিশ্চিত দ্রব্য বলে। দেখো লিখেছি এখানে, দেখো এটা হতেও পারে না হতেও পারে, আনসার্টেইন গুডস। মানে ধরো তুমি এমন একটা জিনিস অর্ডার দিলে, দোকানদার বললো দাদা এই জিনিসটা তো আমাদের এখানে পাওয়া যায় না, আমি অর্ডার দেবো, যদি পাওয়া যায় আপনাকে আমি দেবো। তাহলে কি হলো? ডিপেন্ড করছে অন হ্যাপেনিং অর নন হ্যাপেনিং অব এ ফিউচার ইভেন্ট। কোনো একটা ঘটনা ঘটার ওপর ভবিষ্যতে ঘটবে, যদি ঘটে তবে তুমি পাবে, নাহলে পাবে না। তো একটা জিনিস বিদেশ থেকে গুডসটা আসছে, জাহাজে করে আসছে, দোকানদার কি বললো? জাহাজ ছেড়ে দিয়েছে, যদি জাহাজ এসে পৌঁছয় গুডসটা নিয়ে আসে তাহলে কিন্তু গুডসটা আপনি পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এই ধরনের যে এগ্রিমেন্ট একে বলা হয় কন্টিনজেন্ট গুডস, আর এটাকে বলা হয় কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। ঠিক আছে? সেলস অফ গুডস অ্যাক্টে নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হলো ডেলিভারি। ডেলিভারি অফ গুডস মানে কি? ডেলিভারি মানে হলো ইট ইজ দ্য ভলেন্টারি ট্রান্সফার অফ পজিশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। মানে ভলেন্টারি মানে স্বইচ্ছায়, তুমি স্বেচ্ছায় তোমার গুডসের পজিশন মানে দখল অন্য কাউকে দিয়ে দিচ্ছ, একে বলে ডেলিভারি। তিন রকমের হতে পারে, তুমি তিন রকম ভাবে ডেলিভারি করতে পারো, অ্যাকচুয়াল, কনস্ট্রাকটিভ আর হচ্ছে সিম্বলিক। প্রথমে অ্যাকচুয়ালটা বলি। গুডস আর ফিজিক্যালি গিভেন ইনটু দ্য পজিশন অফ বায়ার। এখানে প্রকৃতপক্ষে তুমি সত্যি সত্যি গুডসটা তুমি তোমার বায়ারকে দিয়ে দিচ্ছ। কেমন? ধরো তুমি তোমার বাইক বিক্রি করছো বিকে, বি টাকা নিয়ে এলো, তুমি টাকা নিলে, তুমি তোমার বাইকটা সত্যি সত্যি বিকে দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে দিয়ে দিলে, বি বাইক নিয়ে চলে গেল। তাহলে কি হলো? গুডসের দখলটা সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে চলে গেল কার কাছে? বিয়ের কাছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। কনস্ট্রাকটিভ, ট্রান্সফার অফ গুডস উইদাউট এ চেঞ্জ ইন দ্য পজিশন অর কাস্টডি অফ দ্য গুডস। পজিশন মানে দখল, কাস্টডি মানে হেফাজত। এখানে এমনভাবে ট্রান্সফার হচ্ছে, গুডসের দখল চেঞ্জ হচ্ছে না, গুডসের পজিশন চেঞ্জ হচ্ছে না, একই জায়গায় গুডস থাকবে কিন্তু মালিকানা চেঞ্জ হয়ে যাবে। কেমন? ধরো গোডাউনে তোমার 100 কেজি আলু আছে, তুমি সেটা বিকে বিক্রি করবে, বি তোমার কাছে এলো, টাকা নিলে, তুমি বললে বিকে গুডস ওই গোডাউনে রাখা আছে, এই কাগজপত্র তোমাকে দিয়ে দিলাম, তোমার যখন খুশি হবে তুমি গোডাউনে গিয়ে এই কাগজ দেখিয়ে গুডসটা নিয়ে আসবে, তারপর তুমি সেল করে দেবে কাউকে। এখানে বিক্রি করার আগেও গোডাউনে মালটা ছিল, বিক্রি হওয়ার পরেও গোডাউনে মালটা রইল, অর্থাৎ গুডসের হেফাজত বা পজিশন চেঞ্জ হলো না। সিম্বলিক, সিম্বলিক মানে কি? ডেলিভারি অফ এ থিং ইন এ টোকেন অফ এ ট্রান্সফার অফ এ সাম আদার থিং। মানে গুডসটা তো তোমাকে দেবো না, কিন্তু গুডসের প্রতীক বা টোকেন তোমাকে দেবো, সিম্বল দেবো। যেমন কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাকে আমি গাড়ি দেবো, তা গাড়ি তাকে হাতে দিচ্ছি না, তাকে একটা গাড়ির চাবিটা তুলে দিচ্ছি। তার মানে এখানে চাবিটা হলো গাড়ির সিম্বল, চাবি দেওয়া মানে গাড়ি দেওয়া হয়ে গেল, একে বলে সিম্বলিক ট্রান্সফার। এবার আমরা পড়বো ছোট্ট একটা কথা, মার্কেন্টাইল এজেন্ট। সেকশন দেখো ব্র্যাকেট লেখা আছে 29। মার্কেন্টাইল এজেন্ট মানে ব্যবসায়ী প্রতিনিধি বাংলায়। কাকে বলে? সামওয়ান হু হ্যাজ অথরিটি আইদার টু সেল অর কনসাইন গুডস আন্ডার দ্য কন্ট্রাক্ট অফ বিহাফ অফ ওয়ান। তার মানে তুমি কাউকে অনুমতি দিচ্ছ যে তুমি তোমার গুডসটা তাকে দেবে, সে বিক্রি করবে, মানে সে, তার কাছে অধিকারটা হয়ে গেল, সে তোমার গুডস বিক্রি করতে পারবে। যেমন আমরা অ্যাকাউন্টস অঙ্কে করেছিলাম কনসাইনমেন্টের অঙ্কে, কনসাইনর কনসাইনিকে এই অধিকারটা দিচ্ছে যে যেন কনসাইনি এজেন্ট হিসেবে তার গুডসটা বিক্রি করতে পারবে। তো এখানে কনসাইনি কি লেখা আছে দেখো, কনসাইন ইজ দ্য মার্কেন্টাইল এজেন্ট অফ কনসাইনার। ক্লিয়ার? এবারে ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট ঘটনা পড়বো, প্রপার্টি। সেকশন 211। প্রপার্টি মানে আমরা নর্মাল সেন্সে বুঝি সম্পত্তি বা অ্যাসেটস, কিন্তু সেলস অফ গুডস অ্যাক্টে প্রপার্টি এই ওয়ার্ডটা যেখানে যেখানে লেখা থাকবে তুমি বুঝবে এখানে প্রপার্টি মানে হচ্ছে মালিকানা বা ওনারশিপ। ঠিক আছে? তাই লিখেছি দেখো, ওনারশিপ অফ গুডস। এই ওনারশিপ আবার দুরকম হয়, মানে প্রপার্টি দুরকম হয়, জেনারেল প্রপার্টি আর স্পেশাল প্রপার্টি।
নাম্বার ওয়ান, ইট ইনক্লুড স্পেশাল প্রপার্টি, মানে জেনারেল প্রপার্টির মধ্যেই স্পেশাল প্রপার্টি ইনক্লুড থাকে। আর স্পেশাল প্রপার্টিটা কি? ইট ইজ এ পার্ট অফ জেনারেল প্রপার্টি, মানে এটা জেনারেল প্রপার্টির একটা অংশ। নাম্বার টু, ইট ইজ এ বাঞ্চ অফ রাইটস টু ওনার, মানে এই জেনারেল প্রপার্টি কার থাকে? যে সত্যি প্রকৃতপক্ষে মালিক, সে অনেকগুলো অধিকার পায়। বাঞ্চ অফ রাইট মানে অনেকগুলো অধিকার পায়। কি অধিকার পায়? ইউজ, যেরকম খুশি ইউজ করতে পারবে, অন্য কাউকে বিক্রি করতে পারবে, বেলমেন্ট, অন্য কাউকে গচ্ছিত প্রদান করতে পারবে, প্লেজ, বন্ধ করে টাকা নিতে পারবে, সব পারবে। কিন্তু এখানে লিমিটেড রাইট, এখানে কিন্তু যার কাছে স্পেশাল প্রপার্টি আছে সে কিন্তু সব অধিকার পায় না, কিছু অধিকার পায়। এরা কারা হতে পারে? এরা হতে পারে পনি আর বেইলি। পনি মানে হচ্ছে কি, যদি তুমি প্লেজ বা বন্ধক রাখো কোনো গুডস, যাকে বন্ধক রাখলে তাকে পনি বলে। আর বেইলি হলো যাকে তুমি গুডসটা কোনো উদ্দেশ্যে রাখতে দিয়েছো, পরের দিন ফেরত দেবে, তাকে বলে বেইলি। এরা স্পেশাল প্রপার্টি হোল্ড করে, মানে এরা কিন্তু গুডসটা ইউজ করতে পারবে না, সেল করতে পারবে না, বেলমেন্ট, প্লেজ কিছুই পারবে না। খালি কি পারবে? ক্যান রিটেইন ফর স্পেসিফিক পারপাস, যে উদ্দেশ্য দিয়েছো তুমি সেই উদ্দেশ্য রাখতে পারবে। তাহলে বুঝতে গেলে পার্থক্যটা কি? একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার বলে দিচ্ছি। দেখো, এ প্লেজেস হিজ গুডস টু বি, এ তার দ্রব্য বি কে বন্ধক দিয়েছে। এখানে এর কাছে জেনারেল প্রপার্টি থাকবে আর বি এর কাছে স্পেশাল প্রপার্টি থাকবে, ঠিক আছে? এবার দেখো আমরা পড়বো ডকুমেন্টস অফ টাইটেল অফ গুডস, মানে দ্রব্যের মালিকানার প্রমাণপত্র। কাকে বলে? ডকুমেন্টস ইউজড অ্যাজ প্রুফ অফ পজিশন অর কন্ট্রোল অফ গুডস, মানে দ্রব্যের মালিকানা বা নিয়ন্ত্রণ বা দখল প্রমাণ করার যে কাগজপত্র, ওকে তাকে বলা হয় ডকুমেন্টস অফ টাইটেল। সেকশন 2(4) এক্সাম্পল দেখো, বিল অফ ল্যাডিং, মানে যদি এক্সপোর্ট ইম্পোর্ট করো এই ডকুমেন্ট লাগবে। ডক ওয়ারেন্ট, মানে যদি তুমি ডকে মাল আনতে যাও এই ডকুমেন্টটা লাগবে। ওয়্যার হাউস সার্টিফিকেট, মানে যদি তুমি গোডাউনে মাল রাখো এটা লাগবে। রেলে মাল পাঠালে রেল রিসিপ্ট লাগবে। আর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট, মানে যদি তুমি কোনো গুডস একবার ট্রেনে তারপর সেটা প্লেনে পাঠাতে চাও, ডবল বা ট্রিপল ট্রান্সপোর্ট ইউজ করো, তখন সবগুলো মিলিয়ে একটা তোমার ডকুমেন্ট দেওয়া হবে, একে বলা হয় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। শেষ প্রাইস পড়বো, প্রাইস সেকশন 2(10). প্রাইস মানে কি? মানি কনসিডারেশন ফর সেল অফ গুডস, মানে সেল অফ গুডস করতে গেলে তোমাকে টাকা নিতেই হবে, এক হাতে টাকা নেবে, এক হাতে গুডস দেবে। এক্সচেঞ্জ অফ গুডস, গুডসের বদলে গুডস দিলে কিন্তু কখনোই এটা কন্ট্রাক্ট অফ সেল হবে না। হ্যাঁ, এটা হতে পারে এক্সচেঞ্জ অফ ওল্ড কার, মানে ধরো নতুন গাড়ির দাম 5 লাখ আর তুমি তোমার কাছে পুরোনো গাড়ি আছে এক্সচেঞ্জ করছো, তার দাম ধরলো 1 লাখ, তুমি গাড়িটা দিলে, ওল্ড কারটা দিয়ে দিলে আর 4 লাখ টাকা ক্যাশ দিলে, তাহলে কি হলো? পার্শিয়াল পেমেন্ট কি মানিতে হলো, তাহলে কিন্তু এটা সেল অফ গুডস অ্যাক্টে প্রাইস হিসেবে কনসিডার হবে এবং সেল অফ সেলটা হবে। তাহলে আমরা আমাদের সেলস অফ গুডস অ্যাক্টের দারুণ ইম্পর্টেন্ট পার্ট শেষ করে ফেললাম। তোমরা সেলস অফ গুডস এর দুটো ভিডিও দেবো আমি। সেলস অফ গুডস অ্যাক্টের ওপর দুটো ভিডিও কমপ্লিট করলাম, সিলেবাসের হাফ কমপ্লিট হয়ে গেল, বাকি হাফটার জন্য আমার আরো দুটো ভিডিও দেবো আমি এপ্রিলের মধ্যেই। তোমরা কিন্তু এটা কমপ্লিট করতে শুরু করে দাও। যারা সেকেন্ড সেমে আছো তারা সেকেন্ড সেমের ল আর থার্ড সেমের অ্যাকাউন্টসটাও শুরু করে দাও, কারণ পরীক্ষা ডিসেম্বরে একসাথে দুটো সেমিস্টার হবে কি আলাদা আলাদা হবে এটা তো আমরা জানি না, এটা ইউনিভার্সিটি তোমাকে জানাবে। তো আমার মতে তোমাদের প্রিপারেশন নিয়ে নেওয়া শুরু করে দেওয়া ভালো, ঠিক আছে? তুমি এখন লয়ের আর অ্যাকাউন্টসের প্রিপারেশন নাও, আর যারা ফোর্থ সেমে আছো তারা ফোর্থ সেমের কস্টিং আর ফিফথ সেমের অ্যাকাউন্ট শুরু করে দাও। সিএ ফাউন্ডেশন যারা করছো তারা তো পরীক্ষা হবেই, জুনের এন্ডে হয়তো হবে, তাহলে সব ভিডিও প্রোভাইড করেছি আমি, আরও করছি। ইকোনমিক্স করেছি, এই লটা করলাম, আবার অ্যাকাউন্টসও চলছে। তোমরা সব করে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? যেখানে প্রবলেম হবে আমার 9836955744 আর 8961888451 SMS করবে। হোমওয়ার্ক চাও তাহলেও SMS করবে, হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, পরে চেকও করে দেবো, কোনো প্রবলেম নেই। খালি আমরা চাই তুমি বাড়িতে বসে পড়াশোনা করো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করতে পারো, তারাও বেনিফিটেড হবে। ভালো থেকো, সাবধানে থেকো, পড়াশোনাটা করো। আজকের মতো এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো।